স্বাগত পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আজ সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। মা বা মাতৃত্ব যত মহান নির্মাণ সমাজের, সেই মাতৃত্বেরই রকম ফেরে কেন মহত্ব বা দেবত্ব আরোপ অপাঙ্কেয় হয়ে যায়। মা হবার আবার নানান রকম সামাজিক চাপ থাকে। মায়ের থাকে প্রকারভেদ, ভালো মা, আদর্শ মা, খারাপ মা, দক্ষ বা অদক্ষ মা, সিঙ্গেল মা, শাশুড়ি মা। এর মধ্যেই কুমারী মা আবার ঘৃণার বস্তু। এই এত এত প্রকারভেদ কারা তৈরি করে? সমাজ আর পুরুষতন্ত্রই নয় কি? আজ বিশ্ব মা দিবস আগামীকাল, সেই উপলক্ষে অন্য পক্ষে আমরা আলোচনা করব মা যখন শাশুড়ি, মাতৃত্বের নানা দিক এই বিষয়ে। আমার সঙ্গে আছেন জেন্ডার এক্সপার্ট মঞ্জুর নাহার এবং আছেন লেখক এবং মানবাধিকার কর্মী নিশাত সুলতানা। আপনাদের দুজনকেই স্বাগত। মা দিবস আগামীকাল, আমাদের তো আর কেউ শুভেচ্ছা জানাবে না, আমরা নিজেরাই নিজেদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আবার আমার মনে হয় যে এত শুভেচ্ছা জানানোরও কিছু নেই, এটা পার্ট অফ লাইফ মা হওয়া। যদিও এই প্রসঙ্গ শেষে আনতে চেয়েছিলাম মঞ্জুর নাহার, কিন্তু একদম যদি আমার মনে হয় যে এই পলাশ সাহার যে ঘটনাটি ইদানিং কাল পরশু আজকেও খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, মা যখন এত মহান, এত মহৎ, আবার শাশুড়ি যখন মা হয়ে যায়, সেই শাশুড়ির চাপগুলো আসলে কীরকম থাকে, সেই বিষয়টা যদি আপনি একটু তুলে ধরেন। এবং এই ধরনের ঘটনার সবথেকে ইন্টারেস্টিং দিক হচ্ছে কেউ কেউ শাশুড়িকে গালাগালি করে একেবারে ধুয়ে দিচ্ছে, কেউ কেউ ছেলের বউকে গালাগালি করে ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, দুটোই নারী, নারী হতে হবে লক্ষ্যবস্তু। আচ্ছা, আপনার শেষের কথাটা দিয়েই শুরু করি। আসলে তখন ওই শাশুড়িটার পরিচয় মানুষও না, শুধুই নারী, শাশুড়ি এবং বউ শুধুই বউ। ওরা যে মানুষ, আলাদা জীবন আছে, পরিচয় আছে, এবং ওই পরিবারে যে আরও মানুষ আছে, এটা আমি গত কয়েকদিন ঘটনাগুলো পড়ছি, দেখছি, আমার মনে হচ্ছে ওই দুটো মানুষই ছিল ওই পরিবারে, আর কেউ ছিল না, আর কেউ থাকে না। কিন্তু দেখেন, এই যে পরিবারে যখন আমাদের শাশুড়িদের রোল কি, আমরা একটু বিশ্লেষণ করে দেখি, আমি মনে করি যে এটা এই আলোচনাটা হওয়া খুব জরুরি। এবং শুধু এই টেবিলে না, আমি মনে করি প্রত্যেকটা জায়গায় এই আলোচনা হওয়া জরুরি। আমি যদি একটু বিশ্লেষণ করি যে এই শাশুড়িটি, আমি যদি পলাশের মাকেই মাথায় রেখে বলি যে উনি যে এত পজিটিভ ছিলেন, অনেক অনেক জায়গায় এসেছেন, এই যে উনার একটা চরিত্র আমরা ইমেজ করি। একটা মেয়ে যখন বিয়ে হয়ে যখন বাবার শ্বশুরবাড়ি যায়, প্রথমেই সবাই সতর্ক করে এই শাশুড়িকে মেনে চলবা। কেন? কারণ হচ্ছে এর কিন্তু একটা সামাজিক প্রেক্ষাপট আছে, করবা, মানে যাই হোক, প্রথম উপদেশ থাকে। কেন থাকে এটা? প্রথম কথা, আমাদের দেশে মা হোক শাশুড়ি হোক, তার প্রথম রোল, অলিখিত রোল হচ্ছে ওই পরিবারের নিয়ম নীতি সংস্কৃতিকে ট্রান্সফার করা, একটা মেয়েকে শেখানো। তার মানে তার একটা রোল সমাজ কিন্তু করে দিয়েছে। আবার অপরদিকে তাকে কিন্তু আবার কেউ সাপোর্ট করছে না যে সে ভুল করছে বা কি ঠিক করছে, কারণ সংসারে কিন্তু একটা শ্বশুর নামক বস্তু থাকে, সংসারে দেবর থাকে। আমি ননদও কিন্তু খারাপ, ননদ মানে মেয়ে বলতেই সংসারে তখন হয়ে যায় টক্সিক। কিন্তু যে পুরুষগুলো থাকে, তাদের রোল এখানে কি ছিল? পলাশ সাহার দুটো ভাই ছিল, তারা কতটা মিটিগেট করার চেষ্টা করেছিল। এই যে বউকে আমরা এক ঢালা দোষ দিয়েছি, তার মানসিক অবস্থা কি ছিল? সে কি আসলেও স্বামীর কাছে সে সময় মতো ঠিক মতো সময় কাটাতে পেরেছে কি না? এবং এই যে সোশ্যালাইজেশন প্রসেস দিয়ে আমরা শিখেছি, আমি সেই পুরানো কথা বলবো যে মেয়েরা কিন্তু আসলে চাঁদের আলো, সূর্যের আলোয় সে আলোকিত। এখানে একটা ক্ষমতা সম্পর্ক, আমি ক্ষমতার সম্পর্ক নিয়ে ফিরবো। তার আগে নিশাত সুলতানা, আপনার কাছে এই বিষয়টা জানতে চাই যে আমি যেটা বলছিলাম যে নানান রকম মা হওয়ার এক ধরনের সামাজিক চাপ থাকে। শুধু মা হলে হবে না, ভালো মা হতে হবে, আদর্শ মা হতে হবে, এবং তার একটা ছবি আবার আপনাকে দিয়ে দেওয়া হবে, ঠিক সেই খাপে খাপে আপনাকে হতে হবে। এবং সেই মা যদি আবার শুধু মা, কুমারী মা, তাহলে কিন্তু আবার সেটা
অত্যন্ত ঘেন্নার এবং সেটা আসলে কোনোভাবে সমাজ একসেপ্টেড নয়। তাহলে এই যে মাকে মহান করার যে রাজনীতি, এই রাজনীতিটা কি? আচ্ছা, এই আলোচনায় যাওয়ার আগে একটু বলি যে আমরা এখানে মাতৃত্বের নানা দিক নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, যখন শাশুড়ি মায়ের কথা আসে, মানে শাশুড়ি মা, তখন কিন্তু শুধুমাত্র পুত্রবধূ এবং শাশুড়িকেই চিন্তা করা হচ্ছে। এর আরেকটা দিক কিন্তু আছে, মা কিন্তু একটা যখন মেয়ের বিয়ে দেন তখন কিন্তু তার যে জামাই, হ্যাঁ, অর্থাৎ মেয়ের জামাইয়েরও কিন্তু সে শাশুড়ি, কিন্তু এই শাশুড়ির রূপ নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। সেই শাশুড়ি তো মহান শাশুড়ি, সেই শাশুড়ি কিন্তু মহান শাশুড়ি, এবং এই শাশুড়ি কিন্তু তার মেয়ের জামাইয়ের সেবায় নিয়োজিত এবং মেয়ের জামাইকে সবসময় খুশি করার একটা প্রচেষ্টা তার মধ্যে দেখা যায়। কিন্তু যেটা কিনা এই যে আমরা যেটা কনভেনশনাল পলাশ সরকারের কথা হচ্ছিল, এটা থেকে কিন্তু আলাদা। কাজে ওইটা কিন্তু একটা শাশুড়ি রূপের মধ্যেও কিন্তু আবার দুটো রূপ আছে, দুটো রূপ আছে। সে যে কথাটা আমি একটু ধরে নিয়ে বলি নিশাতের সাথে, আসলেও ব্যাপারটা হচ্ছে ক্ষমতা সম্পর্কে। এরপর আসে আপনার আলোচনায় যে মাতৃরূপ, মানে মা দিবস নিয়ে আমরা আলোচনা করছিলাম। মায়ের মাতৃত্বের মহান যে রূপটা আমরা তুলে ধরার চেষ্টা করি, এটার সাথে আমার কাছে মনে হয় একটা বাণিজ্যিকীকরণের বিষয় আছে। আপনি নিশ্চয়ই জানেন, যখন মা দিবসের প্রথম সূচনা হয় 1905 সালে, আনা জার্ভিস যখন এটাকে প্রথম নিয়ে আসেন, তখন কিন্তু তার উদ্দেশ্য ছিল তার মা, যিনি কিনা অনেকগুলো সন্তানকে উনি হারিয়েছেন, সেই মাকে এক ধরনের সম্মান জানানো, শ্রদ্ধা জানানোর একটা উদ্দেশ্য নিয়ে উনি কিন্তু শুরু করেছিলেন। পরবর্তীতে কিন্তু প্রেসিডেন্ট উড্রো উইলসন এটাকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করে এবং 20 সাল থেকে আমরা দেখেছি এটা ব্যাপকভাবে সারা বিশ্বে পালিত হচ্ছে। এবং উনি কিন্তু যখন উনি জীবদ্দশাতেই দেখে গেছেন যে মানে মা দিবসের এ ধরনের বাণিজ্যিকীকরণ হচ্ছে, যে ফুলের দাম অনেক বেড়ে যাচ্ছে, বিভিন্ন মাকে কেন্দ্র করে বিভিন্ন সুভেনিরের দাম বেড়ে যাচ্ছে, তখন কিন্তু উনি তখন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই মা দিবসের কিন্তু আমার স্বপ্ন কিন্তু ছিল না। এর সাথে এসেছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে যে সমস্ত সন্তানহারা মা আছে তাদেরকে সম্মান জানানোর একটা বিষয় ছিল। এখন আমার কাছে মনে হয় মা দিবসকে আমরা মাকে মহিমান্বিত করে তুলছি, এর পিছনে পুরুষতান্ত্রিক একটা রাজনীতিও আছে এবং এই মহিমান্বিত করতে গিয়ে তাদের উপর এক ধরনের সামাজিক চাপ, রত্নগর্ভা মা, হ্যাঁ, ভালো মা। এবং আপনি দেখবেন মা দিবস, নারী দিবসে নারীর জন্য যত রকমের পুরস্কারের ব্যবস্থা আছে রত্নগর্ভা হওয়ার জন্য। একটা বাবা দিবস কিংবা এই ধরনের অন্য কোনো দিবসে আমরা দেখি না যে বাবাকে মানে এই ধরনের মহিমান্বিত করার ওইভাবে কিন্তু চেষ্টা নাই। আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখছি বা দেখি, কিন্তু মায়ের সাথে এই সেলিব্রেশনের সাথে মায়ের যে দায়িত্ববোধের জায়গাটা সেটা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, একইভাবে যদি একটু বলি মঞ্জুর নাহার, যদি আমরা শাশুড়ি মা এবং মা থেকে আরেক দিকে যে এই সময় এসে দেখা যায় যে মা যে আসলে সেবার ভূমিকায়, সেবাদাত্রীর ভূমিকায় সবসময় থাকতে হবে। মা যে কত ভালো, সে রাত জেগে থাকে সন্তানের সাথে, তার সব কাজ করে দেয়। হ্যাঁ, তখন আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা কি আসলে মায়ের কথা পড়ছি নাকি কোনো মাইনে করা কাজের লোকের কথা পড়ছি। এবং মানে শুধু তাই না, এর ফরম্যাটের বাইরে গিয়ে বিশেষ করে আপনি যদি দেখেন যে ওয়ার্কিং মাদার, এদের সম্পর্কে কিন্তু খুব একটা নেগেটিভ ইমেজ আছে। আপনি যে মাদের ডেফিনেশন দিলেন শুরুতে, ওর মধ্যে আর এক ক্যাটাগরির মা পড়ে, ওয়ার্কিং মাদার। ওয়ার্কিং ফাদার বলে কিছু নেই, ওয়ার্কিং ফাদার বলে কিছু নেই। তাহলে ওয়ার্কিং মাদারদের তাদেরকে কি শুনতে হয় আমি জানি না। আমি ব্যক্তিগত জীবনে অনেক শুনেছি যে মা চাকরি করে বাচ্চাকে সময় দিতে পারে না, বা ছেলে মানুষ হবে না, এটা আসলে অতিরিক্ত ক্যারিয়ারিস্ট। মেয়েদেরকে আবার ছেলেরা প্রফেশনাল হলে ভীষণ, আপনার ছেলে বড় হয়ে গেছে, আপনাকে আগে শুনতে হচ্ছে, আমি এখনো শুনি। একটা বিরতির সময় চলে থেকে ফিরেছে, আবার আলোচনায় ফিরবো। একটা বিরতি নিচ্ছি, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে, ফিরছি অন্য পক্ষ নিয়ে আবার স্বাগত অন্য পক্ষে। আজ আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে কথা বলছি, মা যখন শাশুড়ি, মাতৃত্বের নানা দিক, এই বিষয় নিয়ে। কারণটা যদি একটু নিশাত বলতেন। অনেকগুলো বিষয় আমরা বললাম, কেন আসলে এই দ্বন্দ্বটা হয় এবং কারা সবসময় এটাকে এই রাজনীতিটা করে থাকে। আমার কাছে যেটা সবচেয়ে বড় কারণ মনে হয় সেটা এখানে এক ধরনের ক্ষমতার রাজনীতি আছে। এই ক্ষমতা কিন্তু আপনার কোনো পদ বা পদবি বা রাষ্ট্রের কোনো যুদ্ধ বিগ্রহ এটার সাথে সেই ধরনের না। সেটা হলো ছোট পরিসরে ঘরের মধ্যে যে রাজনীতি। সেখানে আপনি দেখবেন যে একজন নারী যিনি কিনা শাশুড়ি, উনি কিন্তু বিয়ের পর থেকে একটা পরিবারের সাথে উনি সম্পৃক্ত হয়েছেন এবং তার জগৎটা কি, তার সীমান্ত কিন্তু তার কিচেনটা কিংবা তার বাড়ির চারটা দেয়াল। তো সেখানে উনি জানতেন যে এটাই হচ্ছে তার পৃথিবী এবং এখানে উনি সেখানকার অধিপতি। হ্যাঁ,
কিন্তু যখন সেখানে একজন নতুন মানুষের আবির্ভাব হলো তখন এক ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং উনি এক ধরনের দ্বন্দ্বের মধ্যে আছেন কিংবা এক ধরনের সিকিউরিটির যে ইনসিকিউরিটি ফিল করছেন যে তার এই সাম্রাজ্যটা হয়তো বা কেউ ছিনিয়ে নিয়ে যাবে। এবং এই যে নারীটির কথা বলছিলাম যিনি কিনা শাশুড়ির রোলে আছেন, তার জন্য কিন্তু বাইরের আর কোনো বিনোদন নেই। আমরা ওয়ার্কিং মাদারকে দেখি বা ওয়ার্কিং যারা উইমেন আছে তারা বাইরে বেরিয়ে আসছে, কিন্তু এখানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নারী এখনও কিন্তু ওই 4 দেয়ালের মধ্যেই বন্দী। হ্যাঁ, তাদের জন্য কোনো বিনোদন নেই, তাদের বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। কাজে ওই যে তার 4 দেয়ালের মধ্যে তার যে সাম্রাজ্য, সেখানে যখন নতুন কেউ আসছে তখন কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে, এক ধরনের ইনসিকিউরিটি। ঠিক একইভাবে যিনি নতুনভাবে ওই সংসারে ঢুকছেন উনি ওই 4 দেয়ালের যে কড়া সীমান্ত প্রহরা সেটা কিন্তু ভেদ করে ওর ভিতরে যখন ঢুকতে আসছেন তখন কিন্তু এই দুইটা ফোর্স বা দুইটা পাওয়ারের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে। একটা জিনিস হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের যে গণমাধ্যমের ভূমিকা বা শাশুড়ি হিসেবে, আমি আজকে আপনাকে একদম বলছি যে শাশুড়ি হিসেবেই যদি আপনি বলেন, আমার খুব মনে পড়ে পারমিতার একদিন মুভিটার কথা। হ্যাঁ, সেখানে বউ শাশুড়ির কি দারুণ সম্পর্ক। প্রথমেই যখন অপর্ণা সেন ছেলের বউকে নিয়ে এসে সবাইকে দেখিয়ে বলে, দেখো কি সুন্দর বউ এনেছি। হ্যাঁ, এই একটা কথাতেই ছেলের বউ বুঝে যায় যে তার শাশুড়ি আসলে অন্যরকম। হ্যাঁ, কারণ এই যে এক ধরনের তাকে স্বীকৃতি দেওয়া হলো, এটা একটা স্বীকৃতির ব্যাপার। সেই জায়গা থেকে যেটা বলছিলাম আমরা যে এত পুরুষে পুরুষে যুদ্ধ হয়, আমরা বলি না পুরুষ পুরুষের শত্রু, কিন্তু নারী নারীতে একটু পাতিলে পাতিলে ঠোকাঠুকি হলেই নারী নারীর শত্রু। আসলে সেই একই কথা আবারও বলবো যে এইটা সমাজ তৈরি করা একটা মিথ, যেটা নারীকে আরো ছোট করে রাখার জন্যে পরিবারের মধ্যে। এই যে শাশুড়ি দিনে দিনে তার একটা ছোট্ট ক্ষমতা তৈরি হয়, সেটাকেও কিন্তু একসময় আঘাত করে। মানে এইটা আসলে নারীকে অবদমন করা, সেটা হোক শাশুড়ি হোক বউ। আপনি আমাকে ব্যক্তিগত শাশুড়ি হিসাবে প্রশ্ন করেছেন। আমি জানি না আমার বৌমা এখন টিভি সেটের সামনে আছে কি না, কিন্তু থাকলে সে জানবে যে আমি তাকে প্রথমেই বলেছি যে আমি মা হতে চাই না, আমি আগে বন্ধু হতে চাই। আমাদের বন্ধুত্ব যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আর কিছুই লাগবে না। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, কারণ আমাদের সময়ের সাথে সাথে ক্রাইসিসগুলো কিন্তু কমে যাবে। কেন জানেন? এখন আমার একটা আইডেন্টিটি হয়েছে, আমার বৌমারও একটা আলাদা আইডেন্টিটি আছে। তার মানে কি, আমাদের জগৎ শুধু ওই ঘর না, আমরা ঘরের বাইরে পা ফেলতে শিখে গেছি। সুতরাং এই ক্রাইসিসগুলো কমে যাবে। তার মানে কি, কিন্তু দেখেন আমরা যদি এই নারীতে নারীতে বন্ধুত্বগুলো আরেকটু তৈরি করতে পারি, এবং এখানে আমাদের অবশ্যই প্রশ্ন চ্যালেঞ্জ করতে হবে ওই পরিবারের পুরুষদের ভূমিকা নিয়ে। কারণ আমরা অনেক সময় দেখি যে দেবর দ্বারা ভাবি রেপ হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে, শ্বশুর দ্বারা রেপ হচ্ছে, সেই কথাগুলো ফেসবুকের পাতায় কোথাও নাই, থাকলেও ওটা পরের দিন চলে যায়। কিন্তু আপনি দেখেন, আপনি পলাশ ইস্যুতে দেখেন, আরও 10টা ইস্যুতে দেখেন, এ কিন্তু থামার নয়। হয় বউটা আত্মহত্যা না করা পর্যন্ত অথবা মাটা মা পর্যন্ত এটা চলতে থাকবে। আমি এই অনুষ্ঠানের মধ্যে কালকে মা দিবস যেভাবেই সমাজ আমাদের তৈরি করে থাকুক না কেন, আমি বলবো সবার আগে মার পরিচয় সে একটা মানুষ, তার একটা আলাদা জীবনের অধিকার আছে এবং তারও বন্ধুত্ব করার অধিকার আছে। সেটাই করতে হবে, আমাদেরকে সেইটাই করতে হবে। আমাদের বউ শাশুড়ি বলি, মা মেয়ে বলি, ননদ ভাবি বলি, যত বিরূপভাবে আমাদের সম্পর্কগুলো তৈরি করে রেখেছে, এই বিরূপতা আমাদেরকেই ভেঙে ফেলতে হবে এবং ন্যারেটিভটাকেও চেঞ্জ করতে হবে। আমি এটাই একদম শৈশব থেকে আমরা শুনছি কি শাশুড়ি হচ্ছে মেয়ের শত্রু। হ্যাঁ হ্যাঁ, এবং যখন আমরা ব্যতিক্রম দেখি, যখন দেখি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাকে আমরা বিচ্ছিন্ন একটা ঘটনা হিসেবে দেখছি। এবং মেয়েরাও তৈরি ছোটবেলা থেকে যে শাশুড়ি তার যুদ্ধ করতে হবে, যুদ্ধের একদম পুরো রসদ নিয়ে এসে তৈরি। ঠিক একইভাবে শাশুড়িও প্রস্তুত যে এখন আমাকে আমার নিজের জায়গাটা ধরে রাখতে হবে। অথচ দেখেন পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ সব কিন্তু পুরুষদের দ্বারা। হ্যাঁ,
প্রতিদিন 137 জন নারী পুরুষের হাতে কিন্তু মানে সারা পৃথিবীতে খুন হচ্ছেন, এবং এই ধরনের ঘটনাগুলো ঘটছে। নারী ঘরের শান্তিতে নেই, সেখানে পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে, অথচ এগুলো নিয়ে কোনো কথা নেই। শুধুমাত্র মামুলি মাছ কাটা নিয়ে আর হচ্ছে আপনার কোন পাতিলে রান্না করা কোন হবে, পাতিলে রান্না হবে, হ্যাঁ। কোন গাছটা কোথায় রাখা হবে, এইটাই কিন্তু আমি হচ্ছে ন্যারেটিভ নারী চেঞ্জের কথা, আমি শত্রু। যে পলাশার ঘটনা দেখলাম যে ফেসবুক ভেসে যাচ্ছে আসলে মা খারাপ আর নইলে বউ খারাপ। এই ন্যারেটিভ কিভাবে চেঞ্জ না করা যাবে? করতে হবে, কারণ ওই পরিবারকেও আমাদের প্রশ্ন করতে হবে তোমাদের রোল কি ছিল। একদম নিশ্চয়ই হ্যাঁ, এখানে পরিবারের রোল আছে, এবং আমাদের যে ন্যারেটিভটা সেটাও বলছিলাম যে একদম শৈশব থেকে কিন্তু আমাদেরকে এই রাজনীতিটা কিন্তু বুঝতে হবে, এবং সেই রাজনীতি অনুযায়ী আমরা যারা অন্ততপক্ষে শুরু করেছি কাজটা, তাদেরও আমার কাছে মনে হয় যে এই ন্যারেটিভটাকে নতুন ভাবে দেখতে হবে, সামনের প্রজন্মকে জানাতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর একদমই সময় নাই, আমরা ছোট সময়ের মধ্যে যতটুকু সম্ভব আসলে মা যখন শাশুড়ি তখন আসলে কি ঘটে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করলো তখন আসামি। অনেক ধন্যবাদ পূরবী, অনেক ধন্যবাদ মঞ্জুনা সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।